প্রিয় শিক্ষার্থীরা, অনেকদিন পর তোমাদের সাথে দেখা। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। সবার শুভকামনা এবং সবার পরিবারের শুভকামনায় শুরু করতে যাচ্ছি উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্র, প্রথম বর্ষ, অধ্যায় 3 এবং নিউটনিয়ান বলবিদ্যা বলে বা নিউটনীয় বলবিদ্যা, নিউটনিয়ান বলতে পারে, নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারটার নাম। বিষয়বস্তু কেন্দ্রমুখী ত্বরণ এবং কেন্দ্রমুখী বল সম্পর্কে আজকে আলোচনা করব। তোমরা যারা ক্লাসে আসো প্রত্যেকেই তোমাদের রোল নাম্বারটা দিবে এবং তোমরা যদি কোনো কিছু না বুঝো তাহলে আমাকে কোশ্চেন করতে পারবে এবং কোশ্চেনে আমি যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা এখানে খেয়াল করো যে আমরা কেন্দ্রমুখী বল বলতে কি বোঝা যায়? কেন্দ্র বলতেই বোঝা যাচ্ছে যে কোনো একটা জিনিসকে কেন্দ্র করে আমরা যে ঘুরছি সেটা কোনো বস্তুকে। এই কেন্দ্রমুখী বল অর্থাৎ বা কেন্দ্রবিমুখী বলের পরিমাণ সবসময় একটি বস্তুর ঘূর্ণায়মান বস্তুর প্রায় সমান হয়, এরা পরস্পর সমান। এইখানে দেখো আমরা যে জিনিসটা পাই, যদি এইখানে বস্তুটা হয় তো বস্তুটি সবসময় যদি সমান দূরত্ব এই বিন্দুকে, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্বভাবে অতিক্রম করে, সবসময় সমান দূরত্ব, তাহলে আমরা এটা একটা বৃত্ত পাবো, বৃত্তাকার। এই জন্য এই বৃত্তাকারের জন্য আমরা কেন্দ্রমুখী বল নির্ণয় করব। এখন দেখো এইখানে কেন্দ্রমুখী বল নির্ণয়ের জন্য আমরা যে জিনিসগুলি আমাদের জানতে হবে, প্রথমে জানতে হবে কোনো বস্তু যদি এখানে থাকে, মনে করো টি সময় এখানে আসলো, তাহলে সে তৈরি করলো থিটা পরিমাণ কোণ। তাহলে থিটা পরিমাণ কোণ সৃষ্টি করলো টি সময়ে। খেয়াল করবা, টি সময় থিটা পরিমাণ। যদি এটা খুব ক্ষুদ্র বিবেচনা করি তাহলে এটাকে আমরা বিবেচনা করতে ডি থিটা। তাহলে ডি থিটা সময় যদি ডিটি হয়, অর্থাৎ ডিটির সময় বস্তুটি এ বিন্দুতে ছিল, এ থেকে বিতে আসছে। খেয়াল করবা, ও বিন্দুকে কেন্দ্র করে, ও হলো ফিক্সড একটি বিন্দু আর এটা হলো চলমান বিন্দু। এই বিন্দুটা এখানে আসছে, এটা আসছে কোথায়? এ থেকে বিতে আসছে। তাহলে এখানে একটা নির্দিষ্ট কোণ সৃষ্টি করছে, সেটা যদি খুব ক্ষুদ্র হয় ডি থিটা, তাহলে আমরা এখানে প্রথমে বেগ, অর্থাৎ এখানে যে বেগটা পাবো সেই বেগটার নাম কি তোমরা অবশ্যই জানো, এটা কৌণিক বেগ পাবো। তখন কৌণিক বেগ, দেখো কেন্দ্রমুখী বল হিসাব করবো কিন্তু এই জন্য আমাদের এগুলো জানো। কৌণিক বেগ আমরা এখানে পাবো যে, খেয়াল করো, কৌণিক বেগ পাবো যদি আমরা হিসাব করি তাহলে ওমেগা ইকুয়াল টু ডি থিটা বাই ডিটি, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র আমরা হিসাব করি এজন্য। আবার বেগের পরিবর্তন, এখানে যে বেগ আছে এটা কি পাইছি বেগ। এখন বেগ যদি হিসাব করি, কৌণিক বেগের পরিবর্তন যদি হিসাব করি তাহলে কিন্তু আমরা কি পাবো? এই কৌণিক বেগের পরিবর্তন কি আমরা পাবো? কৌণিক ত্বরণ। আমরা এখানে আর একটা পাবো কৌণিক ত্বরণ। তাহলে কৌণিক ত্বরণ যদি ডিটি সময় বেগের পরিবর্তন ডি ওমেগা হয়, তবে কৌণিক ত্বরণ আলফা ইকুয়ালস টু আবার ডি ওমেগা ডিটি। খেয়াল করবে তোমরা, তাহলে আলফা ইকুয়ালস টু আমরা পাবো এইটা। এখন আমাদের উদ্দেশ্য হলো কি? কেন্দ্রমুখী ত্বরণ বের করব। উদ্দেশ্য হলো কেন্দ্রমুখী ত্বরণ। এই কেন্দ্রমুখী ত্বরণের জন্য এই দুইটা জিনিস আমাদের অবশ্যই জানতে হবে। একটি হলো কৌণিক বেগ, আরেকটি হলো কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণকে আলফা দ্বারা প্রকাশ করে, এটা আমরা সবাই জানবো, আর কৌণিক বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করে। এখন আমার উদ্দেশ্য হলো কেন্দ্রমুখী ত্বরণ বের করব। এটা আমি একটু মুছে ফেলি, তোমরা সবাই খেয়াল করো কিভাবে আমি কেন্দ্রমুখী ত্বরণটা এখান থেকে আমরা হিসাব করতে পারি, সেটা আমরা এখন বের করব। সবাই খেয়াল করো, কেন্দ্রমুখী আমরা কি বের করব? কেন্দ্রমুখী ত্বরণ। এই জন্য আমরা একটা বৃত্ত আঁকবো। একটা বৃত্ত আঁকলাম, তোমরা যারা আশা করতে গিয়ে খেয়াল করো। উদ্দেশ্য হলো কি? কেন্দ্রমুখী ত্বরণ বের করব। বিন্দুটা হলো ও। একটি বস্তু মনে করো চলমান অবস্থায় এইখানে ছিল, তো বস্তুটি যদি ক্লকওয়াইজ এভাবে ঘুরে তাহলে দেখো এইটা এই বরাবর তার কি হবে? বেগের পরিবর্তন হবে। আবার এখানে এই বরাবর বেগের পরিবর্তন হবে। দুইটাকে যদি আমরা বর্ধিত করি তাহলে এই স্পর্শক যদি আমরা এখানে আঁকি তাহলে খেয়াল করো, এখানে আমরা এটা যদি
আমাদের থিটা হয়, তাহলে এই কোণটাও হবে থিটা, ঠিক আছে। আর এই বেগের পরিমাণ এইটা এ বিন্দু যদি দেই, তাহলে এটা যদি ভি এ হয়, তাহলে এই দিকে যে বেগটা আছে সে হলো ভিবি, বেগ যেহেতু যেন প্রতি কি বেগের পরিবর্তন, বেগের মানের পরিবর্তন হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আমি ধরে নিলাম বেগের মানের পরিবর্তন মানে সমদ্রুতিতে চলছে, এর অর্থ বেগের মানের পরিবর্তন নাই, কিন্তু কি পরিবর্তন হচ্ছে, দিকের পরিবর্তন হচ্ছে। এই বিন্দু বরাবর অর্থাৎ এই এ আর এটা বি, বি থেকে এটা মনে করি পি এর দিকে ধাবিত হচ্ছে, এই দিকে যেত যদি এটা এই দিকে কোনো মানে কেন্দ্রের দিকে কোনো বল প্রয়োগ না করত, তাহলে আর এটা যেত কোন দিকে, এই দিকে, যদি কেন্দ্রের দিকে বল প্রয়োগ না করত, তাহলে এইখানে দেখো বি বিন্দুতে বেগ হইল ভিবি আর এ বিন্দুতে বেগ হইল ভিএ, তাহলে এই দুইটা বেগ এখানে তোমাদের দেওয়া আছে। তাহলে নিশ্চয়ই কি এখানে দেখতে পাচ্ছ যে বেগের পরিবর্তন হচ্ছে। কেন বেগের পরিবর্তন হচ্ছে, আমরা যদি আপেক্ষিক বেগের পরিবর্তন, তোমরা মনে করো যে মানের পরিবর্তন হয় নাই, বাট বেগের পরিবর্তন হচ্ছে, তাহলে বেগের মান পরিবর্তন অর্থাৎ দ্রুতির পরিবর্তন হয় না, কিন্তু বেগের পরিবর্তন হচ্ছে। কেন হচ্ছে, এখান থেকে দেখতে পাচ্ছ যে এইটার তোমার দিকের কিন্তু অবশ্যই দিকের পরিবর্তন হচ্ছে, কিন্তু কিসের পরিবর্তন হচ্ছে, দিকের। তাহলে দিকের পরিবর্তনের কারণে এর কি হবে, মানের কোনো পরিবর্তন না হলেও বেগের পরিবর্তন অবশ্যই কি হবে, এইটা আমরা এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটা বেগের পরিবর্তন হবে। তাহলে এই বেগের পরিবর্তনকে আমরা খুব ক্ষুদ্র যদি বিবেচনা করি, তাহলে আমরা কি পাই, এখানে আমরা হিসাব করব বেগের পরিবর্তন খুব ক্ষুদ্র বিবেচনা করব, যে ক্ষুদ্র যদি এখানে বেগের পরিবর্তন হয়, তাহলে আমরা এটা ওই ইর ভিতরে কি বলে, আমরা ভেক্টর চ্যাপ্টারে শিখে ফেলছি যে যদি ক্ষুদ্র পরিবর্তন হয় বেগের, তাহলে ত্বরণ এ সমান লিমিট ডেল টি টেন্স টু 0, আর বেগের পরিবর্তনের জন্য আমরা লিখতে পারি ডেল ভি, অর্থাৎ ক্ষুদ্র পরিবর্তন হচ্ছে ডেল ভি কত সময়, ডেল টি সময়। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, অর্থাৎ ডেল ভি সময় ডেল টি পরিমাণ পরিবর্তন হচ্ছে, এটা তোমরা আশা করি বুঝে যাচ্ছ। এটা যদি তোমরা না বুঝো, আমি আর একটা চিত্র দেখাইতে পারি, দেখি দেখা যাচ্ছে কিনা, আমি একটু দেখি, যারা আসো তারা একটু দেখো, আমি একটু চিত্র করে এঁকে দিচ্ছি। এইটা হলো এই দিকে, এটা হলো বি, খেয়াল করো বিপি, আর এই বরাবর হলো তোমার বি, আর এটা আমি কিউ দিই, এটা হলো কিউ, ওকে। এখন বেগের পরিবর্তন কতটুকু হচ্ছে, এখান থেকে এটা যদি আমরা কল্পনা করি, তাহলে বেগের পরিবর্তন হচ্ছে, দেখো এটা একটু বাড়িয়ে দেই, তাহলে বেগের পরিবর্তন কতটুকু হচ্ছে, এই থেকে এইটুকু, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এটা কি দিয়েছি কিউ, তাহলে এইটা কি এই বরাবর বেগ, যে বেগটা হইল ভি বি, আমরা এটা হিসাব করে ভি বি, এটা ভেক্টর চিহ্ন দিব ভিবি, আর এটা দিলাম ভি এ, ওকে। তাহলে ডেল ভি যদি আমরা করি, সবসময় দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ, এই যে বরাবর হইল ভি এ, খেয়াল করো ভি এ মাইনাস ভি বি। আশা করি এটা বুঝতে পারছো, যে এখানে আমি একটু ঠিক করে দিই, এটা মুছে ফেলি, তোমরা ক্লাস আমি লিখে ফেলছি। তাহলে এইখানে আমরা ভি এ সমান ভি বি, এটা হলো বেগের পরিবর্তন, অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দুতে আসতে বেগের পরিবর্তন কত রইল, ডেল ভি বাই ডেল ভি ইকুয়ালস টু ডেল এ মাইনাস ডেল না সরি ভি এ মাইনাস ভিবি, অর্থাৎ দ্বিতীয়টা থেকে প্রথমটা বেগের পরিবর্তন। তাহলে আমরা কি লিখছিলাম, ত্বরণ সমান হইল লিমিট এই ডেল টি টেন্স টু 0 ডেল ভি ভেক্টর বাই ডেল টি। তারপর আশা করি বুঝতে পারছো ডেল টি এইটা। কারণ এই চিত্র থেকে যদি তুমি বিবেচনা করো, এই চিত্র থেকে আমরা কি পাই, সেটা যদি আমরা এখান থেকে হিসাব করতে পারি যে কি পাবো এখানে, তাহলে এখানে যদি আমরা এই মনে করো যে একটা জিনিস বেগের পরিবর্তনের যদি এখানে আমরা একটু হিসাব করি যে এখান থেকে আমরা কি পাই, এটা আমরা দেখি। দেখো সবাই আমরা জানি, সবসময় জানি যে এটা যদি কোনটার পরিমাণ আমরা ক্ষুদ্র বিবেচনা করি, এটা ডেল থিটা দিই, খেয়াল করো ডেল থিটা যদি হিসাব করি, তাহলে এটাও হবে ডেল থিটা। ডেল থিটা কেন, খুব ক্ষুদ্র।
তাহলে আমরা এখান সাইডে লিখতে পারি ডেল থিটা সমান চাপ বাই ব্যাসার্ধ। চাপ বাই ব্যাসার্ধ তোমরা বুঝে গেছো আশা করি। ডেল থিটা ইকুয়ালস টু চাপ বাই ব্যাসার্ধ। দেখা যাচ্ছে কিনা সেটা দেখো। হ্যাঁ, দেখা যাচ্ছে চাপ বাই ব্যাসার্ধ। তাহলে এইখানে খেয়াল করো ডেল থিটা ইকুয়ালস টু চাপ। চাপ হইল কতটুকু? এইটা যদি আমরা মানে এইটাকে যদি আবার বৃত্তাকার কল্পনা করি তাহলে দেখো ভি এ সমান ও ভিবি। একটা কথা আমরা ভি এ সমান মান সমান ভিবি, দিক এখন না কিন্তু মান ধরছি আমরা 1 ইকুয়ালস টু ভি। তাহলে এখানে ছোটো হাতের ভি, এটা মনে ছোটো হাতের ভি লিখছি, তোমরা বুঝতে পারছো কিনা? ছোটো হাতের ভি। তাহলে এইটা ভি, আর এটা যদি চাপ কল্পনা করি বিকে কেন্দ্র করে চাপ বিকে কেন্দ্র করে বিকে কেন্দ্র করে একটা বৃত্ত কল্পনা করি তাহলে পি কিউ হইল চাপ আর এইটুকু ব্যাসার্ধ। এইটুকুর মানকে আমরা ব্যাসার্ধ বিবেচনা করলে আমরা এখানে পাই যে ডেল, খেয়াল করো ডেল ভি এর শুধু মানটা নিব আমরা মান বাই, আর এটা শুধু কি নেব? এটারও মান নেব। তাহলে আমরা কি পাই এখানে? ডেল ভি ভেক্টর ইকুয়ালস টু ভি ডেল থিটা। আশা করি বুঝতে পারছো যে ডেল থিটা কীভাবে আমি লিখছি। দেখা যাচ্ছে কিনা। আবার যদি না বোঝো একটু আমাকে বলো যে তাহলে এখানে আমরা চাপ বাই ব্যাসার্ধ, চাপ ধরছি পিকিউ। পিকিউর মানটা কত আমরা এখানে লিখে ফেলছি। পিকিউর মানটা হলো কত? তোমরা এখানে দেখছো পিকিউর মানটা হলো আমরা ডেল ভি ব্যবহার করছি, মান ডেল ভি মান। তাহলে এইখানে আমরা যদি এটা বসাই দিই লিমিট ডেল টি টেন্স টু 0 আর উপরে লিখব ভি ডেল থিটা। ডেল থিটা এই যে পাশে আছে দেখো, আর এটা ডিটি। এবার খেয়াল করো কি লিখতে পারবো? লিমিট ডেল টি টেন্স টু 0 আর এটার পরিবর্তে ভিটা আমি সামনে নিয়ে আসি ভি, আর এটার পরিবর্তে আমি লিখি ডেল থিটা বাই ডেল টি। আচ্ছা, এরপরে এইটুকুর সংক্ষিপ্ত রূপ তোমরা জানো যে লিমিট সহ এটার সংক্ষিপ্ত রূপ হইল ডি থিটা বাই ডিটি। অর্থাৎ লিমিট ডেল টি টেন্স টু 0 ডেল থিটা বাই ডিটি এর পরিবর্তে আমরা লিখতে পারি ডি থিটা বাই ডিটি। এবারে ডি থিটা বাই ডিটি সমান তোমরা এর আগেই জেনে গেছো যে কি। তাহলে এখন আমরা লিখতে পারি এ সমান সমান, সুতরাং এ সমান সমান আমরা লিখতে পারি কি ভি ওমেগা, কারণ এইটা সমান হলো ওমেগা সমান অর্থাৎ কৌণিক ডি থিটা ডিটি। তাহলে এটা আমরা লিখতে পারি। তোমরা এখান থেকে বুঝে গেছো যে এইটা হলো কেন্দ্রমুখী বলের রাশিমালা। এখন এখান থেকে দেখো কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা। তাহলে এইখানে আমরা আবার এইটাও জেনেছি, এটা তো 1 দিতে পারি 2, বা এখানে বা দিয়ে লিখি বা এ ইকুয়ালস টু ভি ইকুয়ালস টু আমরা আবার লিখতে পারি ওমেগা আর। তোমরা সেটা জানো ভি ইকুয়ালস টু ওমেগা আর ইন্টু ওমেগা, যেহেতু ভি ইকুয়ালস টু ওমেগা আর এটা তোমরা জানো ওমেগা আর। তাহলে এখানে আমরা কি লিখতে পারি ওমেগা স্কোয়ার আর। এভাবে আমরা কেন্দ্রমুখী কিসের ত্বরণের রাশিমালা আমরা নির্ণয় করতে পারি। বা লিখছি, এটা বা লিখছি তোমরা বুঝে নিও। এরপর এর পরিবর্তে আবার এখান থেকে লিখতে পারি এ ইকুয়ালস টু, যদি আমরা এইটাকে আবার ক্যালকুলেশন করি এটা হলো ভি ইকুয়াল টু ওমেগা আর। তাহলে এখানে আমরা লিখতে পারি ভি ইন্টু ওমেগা পরিবর্তে কি লিখতে পারি ভি বাই আর। তখন কি হবে ভি স্কোয়ার বাই আর। তাহলে এটা আমরা লিখতে পারি যে বিভিন্নভাবে এই 3টে সমীকরণ। একটা সমীকরণটা আমরা অঙ্ক করার সময় যেটা থাকবে ওইটা আমরা ব্যবহার করব। এটার ওমেগা স্কোয়ার এই যে উপরে একটা লিখলাম আমি, একটা সমীকরণ। আর একটা হলো যে এ ইকুয়ালস টু এটা হলো কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা। কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা আর কেন্দ্র বিমুখী ত্বরণের রাশিমালা একই। তাহলে এখন আমরা এইখান থেকে কেন্দ্রমুখী বল অর্থাৎ যে বস্তু কণাটি ঘুরছে সেটার ভর যদি এম হয় তাহলে কেন্দ্রমুখী বলের পরিমাণ কতটুকু হবে সেটা আমরা করব। কারণ আমরা জানি যদি ঘূর্ণনরত বস্তুর ভর এম হয় তবে এপিকষ্ট কি হবে বলো
এফ ইকুয়ালস টু হবে এম এ এম। তাহলে আমরা এটাকে কয়টা রাশিমালা লিখতে পারি? এটা লিখতে পারি ভি ওমেগা এম ভি ওমেগা। এটা কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রমুখী বল এর রাশিমালা কিন্তু একই, মান এক যেহেতু। তারপরে এটা দিয়ে আমরা কিন্তু এটার পরিবর্তে লিখতে এম, শুধু এম সংযোগ হবে। এরপরে এইটার পরিবর্তে আমরা লিখতে পারি এফ ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এভাবে বিভিন্নভাবে আমরা এই সমীকরণগুলো নির্ণয় করতে পারি। এগুলি আমরা কি অঙ্ক করার সময় এবং গাণিতিক সমস্যা শুধু সমাধান না, বড় বড় সমস্যার সমাধান করার জন্য আমরা এই সমীকরণগুলি ব্যবহার করব। তোমরা যারা আসো প্রত্যেককে এই সমীকরণ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, তোমরা ইন্টারে যারা আসো প্রত্যেকেই কিন্তু এই সমীকরণগুলো ব্যবহার করে আমরা অঙ্কগুলি সম্পূর্ণ করে থাকি। যেমন হতে পারে তোমরা যারা লাইনে আসো, আমি ছোট একটা অঙ্ক দিয়ে, তাহলে এইখানে আমরা এই দেখো সবাই মনে রাখো এফ ইকুয়াল টু এম এ, আর এটা লিখে ভি, এটা কোথায় থেকে পেয়েছি তোমরা অলরেডি বুঝে গেছো। এরপরে এইটার সমান আবার এটা লিখতে পারি, আবার এটার সমান আমরা কি লিখতে পারি, এই যে এখানে বের করে দিয়েছি ত্বরণ ইকুয়াল টু এটা লেখা যায় ভি স্কয়ার বাই আর। এভাবে আমরা বের করতে পারি। ছোট একটা অঙ্ক আমি দিব যে তোমরা যারা লাইনে আসো, ছোট খুবই ছোট একটা অঙ্ক দিব যে এটা দেখব 50 গ্রাম এর বস্তুকে 50 গ্রাম এক বস্তুকে 2 মিটার সুতা বেঁধে 2 মিটার সুতা বেঁধে কি করা হলো 2 রেডিয়ান পার সেকেন্ড বেগে কৌণিক বেগে ঘোরানো হলো এর রৈখিক বেগ কত? 1 নম্বর হলো রৈখিক বেগ কত, 2 নম্বর হলো কেন্দ্রমুখী ত্বরণ কত, 3 নম্বর হলো কেন্দ্রমুখী বল কত। তোমরা নিশ্চিত এটা করতে পারবে? দেখো প্রথমে হলো কি বলছি, রৈখিক বেগের জন্য কি হবে, ভি ইকুয়ালস টু আমরা কি জানি ওমেগা আর, ওমেগা দেওয়া আছে, এটা আর দেওয়া আছে। আচ্ছা, এরপরে তোমাদের কেন্দ্রমুখী ত্বরণ কত, কেন্দ্রমুখী ত্বরণ এ ইকুয়ালস টু, তোমরা এটা করতে পারো, এ ইকুয়ালস টু কী ছিল আমরা নিশ্চিত জানি। দেখো এখানে যদি দেখো ভি ওমেগা ছিল, তাহলে এখানে যেহেতু বেগ দেওয়া নাই ওমেগা স্কয়ার, এটা হলো ওমেগা, এইটার ব্যবহার করতে পারো। এইখানে এম কেন্দ্রমুখী তোমার যেহেতু ত্বরণ, এখানে যদি ব্যবহার করো তাহলে ভি ওমেগা ব্যবহার করতে পারো। এরপরে যদি বলে বল, তাহলে তোমরা এখানে এম ভি এটা ব্যবহার করতে পারো, এম ভি ওমেগা এটা ব্যবহার করা যায়, অনেকভাবে করা যায়। আচ্ছা, এম ভি স্কয়ার আর দিলেও হয়, এম ভি স্কয়ার বাই আর সেটা দিলেও হয়। তাহলে তোমরা এই সূত্র ব্যবহার করে দ্রুত বোঝা যায়। হ্যাঁ, দ্রুত একটু অঙ্ক কয়টা করে দাও। যারা লাইনে আসে আমি দেখবো যে তোমরা সূত্র ব্যবহার করে বোঝা যায় না, স্যার লেখা বোঝা যায় না। আমার মনে হয় এখন বোঝা যাচ্ছে, একটু কষ্ট করে দেখো। আমার লেখা একটু বাঁকা হয়েছে, সরি। তোমরা একটু দেখো কী বের করতে বলছি। রৈখিক বেগ, এখানে ওমেগা দেওয়া আছে, 2 আর দেওয়া আছে, আর মানে সুতোর দৈর্ঘ্য বুঝে নেবা। আর কেন্দ্রমুখী ত্বরণ সমান ভি ওমেগা। তাহলে এখান থেকে ভি উপর থেকে যেটা মান পাবা সেটা বসাই দেবা, আর ওমেগা। এরপরে এফ ইকুয়ালস টু এম ভি ওমেগা। এম 50 গ্রাম, অবশ্যই তোমাকে এটা কিসে নিতে হবে, তোমাকে অবশ্যই এটাকে কেজিতে নিতে হবে। কেজিতে নিয়ে অঙ্কটা সম্পূর্ণ করতে হবে। যারা আছো এত দেরি হওয়ার কথা না, তোমরা অঙ্কগুলি দ্রুত করে দাও, অঙ্ক দুইটা একটু করে দাও। তাহলে এইখানে আমরা ভি ইকুয়াল টু ওমেগা দেওয়া আছে 2 রেডিয়ান পার সেকেন্ড, এরপরে আর দেওয়া আছে, আর এর মানটা হলো 2 মিটার হবে কিন্তু। আর এরপরে কি দেওয়া আছে একটু খেয়াল করো, বাকি যা দেওয়া আছে পুরোটাই তোমরা, এই অঙ্কটা একটু বাঁকা হয়েছে তোমরা, সরি, এজন্য দেখি যারা আসো ক্যালকুলেটর নিয়ে কি বলছো কিনা আমি জানি না।
খুব সহজ একটা অঙ্ক দিয়েছি এবং অনেকেই এটা 50 মিটার একটু বাঁকা হয়েছে এর বস্তুকে 50টা ভরের বস্তুকে 2 মিটার দৈর্ঘ্যের সুতা বেঁধে এটা ঘুরানো হলো। ঠিক আছে, তোমরা যারা আছো করতে কি দেখা যাচ্ছে না কি দেখানো যায় একটু কমেন্টসের মাধ্যমে জানাও। লেখা বোঝা যায় না, সরি। দেখো এখন দেখা যাচ্ছে কিনা, লেখা ক্লিয়ার না। আচ্ছা, আমি বলছি মুখে 50 গ্রাম ভরের বস্তুকে 2 মিটার দৈর্ঘ্যের সুতা বেঁধে 2 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘুরানো হলো। কৌণিক বেগে ঘুরানো, প্রথম বলছি রৈখিক বেগ কত, ভি ইকুয়াল টু ওমেগা আর বেগে ঘুরানো হলো। তোমরা এটা জানো, ভি ইকুয়াল টু ওমেগা আর। তাহলে এখান থেকে তোমরা কি বের করবে, ভি ইকুয়াল টু, প্রথম বের করছো ভি ইকুয়াল টু ওমেগা আর। যারা আছো এখন বোঝা যাচ্ছে কিনা সেটা দেখো। ভি ইকুয়ালস টু ওমেগা আর, এটা দিয়ে একটা অঙ্ক করা যায়। বলছি 50 গ্রাম ভরের বস্তুকে 2 মিটার দৈর্ঘ্যের সুতা বেঁধে 2 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘুরানো হলো। প্রথম দিয়েছি রৈখিক বেগ কত, রৈখিক বেগ ইকুয়াল টু ভি ওমেগা আর, সবাই জানো। তাহলে ওমেগা তো মান দেওয়া আছে 2 আর আর হলো 2 মিটার। ওকে, কোনোভাবেই দেখা যাচ্ছে না, অনেকেই কমাল দিছে, সরি এজন্য। আচ্ছা, তোমরা কাজ করো, তোমরা এই অঙ্কটা বাসায় তোমরা পরে দেখো। আমি আবার তোমরা একটু মুখে লিখে নাও। 50 গ্রাম ভরের বস্তুকে 2 মিটার দৈর্ঘ্যের সুতা বেঁধে 2 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘুরানো হলো। 1 নম্বরে বলছি হলো তোমার রৈখিক বেগ কত, রৈখিক বেগটা বের করতে বলছি। 2 হলো কেন্দ্রমুখী ত্বরণ কত, এটা বের করতে বলছি। এরপর বলছি ভি বের করে ফেলছে অলরেডি একজন, থ্যাংক ইউ, এতে দেখা গেছে। এরপরে কেন্দ্রমুখী ত্বরণ, 2 নম্বর কিন্তু কেন্দ্রমুখী ত্বরণ, এটা বের করবা। 3 নম্বর হলো কেন্দ্রমুখী বল কত, একজন দেখছি শুধু করে ফেলছো, সামিয়া আক্তার মারিয়া। আর বাকি যারা তারা কি আমার মনে হয় দেখতে পাচ্ছ না। তোমরা যারা আছো প্রত্যেকেই একটু চেষ্টা করো এবং সেন্ড করো। আজকের ক্লাসটা যদিও এর জন্য ডিস্টার্ব হলো। আর যারা সেকেন্ড ইয়ার আছো তোমরা পেজে থাকবে। আমি পরবর্তীতে মনে হয় যেহেতু তোমাদের পরীক্ষা, আমি একটা টাইম দিব, ওই টাইমটা আমি তোমাদেরকে বেশি টাইম লং টাইম দিয়ে ক্লাস নেব। তাই আজকে এইটুকুই থাকুক, সবাই সে পর্যন্ত সুস্থ থাকো, সবাই ভালো থাকো। সবার শুভকামনায় এখানেই আমি ক্লাসটা শেষ করছি।